এমন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই দুঃখ দাও এ পোড়া চোখে, যতই দুঃখ দাও এ পোড়া চোখে, এ হৃদয় তোমাকেই খুঁজবে। এমন আমার। এই গানগুলো যখন শুনছিলাম তখন আসলে প্রেমের বিষয়টা জানতাম না বা জানার বয়সটাও ছিল না, কিন্তু এই গানগুলো শুনতে শুনতে বুঝেছি যে প্রেমের দুঃখ থাকে বা প্রেম বলে একটা হৃদয় ঘটিত ব্যাপার আছে। তখন আমাদের সেই বয়স থেকে মুগ্ধকর যে জাদুকর শিল্পী, যে জাদুকর কণ্ঠশিল্পী এদেশের 2 থেকে 3 জেনারেশন অবধি মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। আজকে আমার গলা কিছুটা কাঁপছে, গানও গাইলাম সাহস নিয়ে। সেই শিল্পীর সামনে বসে আমি আজকে গানটি গাইলাম। আমার খুব খুব অতি প্রিয় দাদা এবং এদেশের অত্যন্ত জনপ্রিয় শিল্পী, আমি বলি রোমান্টিক গানের কিংবদন্তি শিল্পী শুভ্রদেব। কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ তানভীর আমাকে ইনভাইট করার জন্য। কেমন হলো গান? যা হোক সেটা পরে শুনবো, তবে তার আগে একটু জানতে চাই যে দাদা অনেক দিন পর কিছু গান নিয়ে আপনি শ্রোতাদের সামনে আসছেন এবং সামনে ঈদ, একটু প্রজেক্টটা নিয়ে যদি একটু বলতেন। এটা ককটেল, এটা অনেক প্রচার হয়েছে এর মধ্যে। প্রজেক্টের নাম ককটেল। ককটেল, এটা ককটেলের মানে এক্সপ্লেনেশনটা এটাই। আচ্ছা, এই 6টা গান 6টা টেস্টের গান, ডিফারেন্ট টেস্ট। আচ্ছা আচ্ছা ডিফারেন্ট টেস্টের গান একই অ্যালবামে, এই জন্য এটা ককটেল নাম। আচ্ছা। সেক্ষেত্রে পুরনো কোনো গান রিমেক করা? না, ওরকম একেবারেই নতুন এবং এটা অনেক দিন ধরে, আমরা কিছুক্ষণ আগে আলাপ করছি, অনেক বছর ধরে আমার এটা, প্রায় 7 ইয়ার্স হবে, অলমোস্ট 7 ইয়ার্সে প্ল্যানিং কীভাবে করব তখন। এবং এটা কিন্তু জলছবি, আমার যে লাস্ট অ্যালবাম 3 ইয়ার্স ব্যাক, জলছবির আগের থেকে প্ল্যান করা। বাট আমি একটা সিচুয়েশন খুঁজছিলাম যে এরকম একটা টাইমে এটা রিলিজ দিব। আচ্ছা আচ্ছা। এটা একটু ডিজিটাল প্ল্যাটফর্মটা নিয়ে একটু যদি বলতেন, যে এই একসময় শুনেছি এবং দেখেছিও যে বুকের জমিন থেকে পরপর 3 থেকে 4টি সলো আপনার রেকর্ড, সেই ক্যাসেটের যুগে রেকর্ড সংখ্যক বিক্রি হয়েছে, এবং এই সময় ডিজিটালি সুব্রতদা নতুন গান রিলিজ দিচ্ছেন। 3 মাধ্যম দেখা, ক্যাসেট, সিডি, এরপরে যে বায়োবিও প্রোডাক্ট অর্থাৎ ইউটিউব বা ডিজিটাল প্ল্যাটফর্ম। আপনার কাছে একটু মূল্যায়নটা শুনতে যাচ্ছি ককটেলের বিষয়টা। আমি তার আগে আসি আমার জলছবি, তাহলে বোঝা যাবে। জলছবি যখন আমরা করি, মানে তখন এটা জিপি মিউজিক থেকে রিলিজ হয়। আচ্ছা আচ্ছা। এবং তখন যদি এখন যে অ্যাপসটা ইজ ভেরি মডার্ন, সফিস্টিকেটেড, কমফোর্টেবল, সুদিং, এখন তখন এরকম না থাকলেও জলছবি করার পরে আমার একটা কনফিডেন্স লেভেল হাই হলো, কারণ জলছবি করার 1 মাস পরে আমাকে আবার জিপি মিউজিক থেকে আবার রিকল করা হলো। সেটার একটা কারণ ছিল যে আমরা 7 জন আর্টিস্টের এখানে একসাথে ওনারা রিলিজ দিয়েছিল। কিন্তু দেখা গেল যে, আমি অন্য আর্টিস্টের নাম বলছি না, দেখা গেল যে আমার আর তৌসিফেরটা প্রথম 1 মাসে হাইয়েস্ট ডাউনলোড। তো তারা তখন তাদের মনে একটা প্রশ্ন জাগলো, যে আমি কিভাবে কাজটা করেছি বা আমার, কারণ ওরা অনেক অ্যালবাম ওনারা রিলিজ করে, তো তৌসিফ ইজ সো ইয়াং, সেখানে আমি সিনিয়র আর্টিস্ট, এবং আরও অন্য যারা ছিল এরাও খুব অনেক নাম করা আর্টিস্ট ছিল। তো আমি তখন বলেছিলাম যে অ্যাকচুয়ালি জলছবি আমার এরকম প্ল্যানিং, আমি এইভাবে কাজ করি, এবং আমি একটা গান, মৌলিক গান যেভাবে করা যায়, নর্থের যে কপি বা ওইটার ইয়ে নিয়ে, ঠিক আমরা যে ককটেল আমি সাধারণত আমেরিকায় যখন যেতাম, তো আমার ছোট বোন ফেডরিকে থাকে ওয়াশিংটন ডিসি, ওইখানে একটা লেক আছে, ওর বাসার পাশে পাহাড় আছে, ওইখানে বসে বসে আমি মাছ ধরতাম আর এই গান কম্পোজিশন করতাম। এবং গানগুলো শুনতে শুনতে নিশ্চয়ই এক্স্যাক্টলি ওই লিরিক্যাল, যেহেতু ইউর রাইটার, লিরিসিস্ট ভালো, সেই আমার মনে পড়ে যে সেই আগের কথা। আমার ছোটবেলা থেকে দেখছিলাম আপনি আলাপের ফাঁকে আপনার গানটা একটু দর্শকদের দেখাতে চাই, এরপর একটু অভিনয় হবে। প্রিয় দর্শক, সুব্রতদার নতুন একটি গান জলছবি ফিরে দেখে আবার আড্ডা ফিরছি। সত্যি জবাব নেই, এবং দাদার গানের কথা বলতে গেলে এই রকমই ভাবে বলতে হয় আসলে। দাদা,
প্রায় প্রায় গানে মানে আমি যতদিন ধরে শুনছি বা গান শুনে শুনেই তো শ্রোতার গান শুনে শুনে আমরা বড় হয়েছে, তো সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিরহ প্রধান কথাগুলো খুব খুব বেশি, এমন আমার আহমেদ রিজভী ভাই লেখা যদি প্রণব দাস সুর। আপনি কি এই প্যাটার্নটা পছন্দ করতেন নাকি বিষয়টা হয়ে গেছে, নাকি সেই বয়সটায় আসলে একটু বিরহী প্রেমিকই ছিলেন? না, অ্যাকচুয়ালি আমার কিন্তু প্রথম হিট করে রোমান্টিক গান হ্যামিলনের সেই বাসেলা, কৃষ্ণচূড়া ছায়া ছায়া, এই দুটা কিন্তু ফার্স্ট হিট। তারপরে হিট করে যে বাঁশি ভেঙে গেছে, এটা স্যাড রোমান্টিক। এবং আমার একটা ভাগ্য ছিল যে খুব ভালো গীতিকার পেয়েছি, যেমন যে বাঁশি মাসুদ করিম সাহেব প্রয়াত, হ্যামিলন মাহফুজুর রহমান মাহফুজ, সেই দূরে চলে গেলে যদি এইসব গান ভালো বিখ্যাত বিখ্যাত কাব্যময়তা ছিল এক্স্যাক্টলি। মানে হ্যামিলনের তো কথা অসাধারণ, মানে সত্যি কথা বলতে কি। এবং আমি সবসময় বলি যে গানের সুর কথার জন্যই হয়তো বা তখন গানে তো বুঝতামও না ফ্র্যাঙ্কলি, মানে কৃষ্ণচূড়া ছায়া ছায়া বুলবুল আনাম, বকুল ভাইয়ের বদরুল আলম বকুল। বাট যে প্রশ্নটা আমি বলি, আসলে তখন একটা যুগ ছিল আমার মনে হয়, যেমন তপনদার গান, আমার গান, স্যাড রোমান্টিক গানগুলাই বেশি হিট করতো। তখনকার শ্রোতারা বোধহয় খুব বেশি কমপ্লিকেসি পছন্দ করতেন না, মানে এখন যেমন খুব বেশি হলেই হঠাৎ করে হয়তো কাপল ভেঙে যাচ্ছে, কিংবা সম্পর্কের ক্ষেত্রেও একটু বলে দিচ্ছে না আমরা একটু ব্রেকআপে যাই, মানে এই বিষয়টা তখনকার তরুণ তরুণীদেরও তো একটা ব্যাপার ছিল যে মিষ্টি প্রেমের একটা বিষয় ছিল নিশ্চয়ই, মানে আমার শেষ চিঠি, আমার শেষ চিঠি, অশোক কুমার, তারপর মরণ যদি হয় তোমার প্রেমের আঘাত, এই গানগুলো মানে আসলে খুব স্যাড রোমান্টিক গানগুলো খুব বেশি পছন্দ করেছি। আচ্ছা, সেক্ষেত্রে শ্রোতাদের দু একটা বলেন না যে খুব বিরহী প্রেমিক প্রেমিকা এসছে আপনার কাছে ওই সময়কার অ্যালবাম, অগণিত গল্প আছে আমি জানি। অ্যাকচুয়ালি অনেক গল্প, অনেক চিঠি, সেই চিঠির মধ্যে অনেক ধরনের কাহিনী, শেষ চিঠির পর তো অনেক চিঠি, এবং চিঠি শেষ হয়নি। হ্যাঁ, মানে অনেক ঘটনা শুনতাম যে এরকম এরকম। আমি নিজে অনেক ঘটনা শুনেছি যে চিঠির পরে চিঠি, খুলনার থেকে একজন আসছে দেখতে, আবার কেউ কাউকে অ্যাভয়েড করতে গেছে। আমি এটা ওই দিন একটা ক্লাবে একজন বলছিল, আচ্ছা দাদা আমি যাকে বিয়ে করেছি, আপনি যদি ঘটনা শুনে, কি ঘটনা, বিশ্বাস করবেন না, আমাকে অ্যাভয়েড করার জন্য খালি বলতো যে শুভ্রদেবের সাথে আমার সম্পর্ক। আমি দাদা খুলনার থেকে আসছি আপনাকে এটা জিজ্ঞেস করতে, যে আসলে কি ঘটনা, কি আসলে খুব ইন্টারেস্টিং। এরকম অনেক ধরনের ঘটনা থাকে। বাট আমাদের দেশের, আমি টেকনিক্যালি নাম বলতে যাচ্ছি না, আমার খুব প্রিয় নায়ক একদিন আমার পল্লবী বাসায় আসলো বেশ রাতে, তো সেই মন আমার পাথর তো, এবং তার চোখের কোণে জল, আমাকে বলল যে আমি এই গানটা, ইভেন আমি অনেক বড় একজন স্টারের নাম, তার নাম আমার বলতে দ্বিধা নেই, মিঠুন চক্রবর্তী। আমি মিঠুনদার একটা ছবি জল্লাদ, এটার ডাবিং আমাকে ইনভাইট করেছে মিঠুনদার সাথে, এর আগে আমি কনসার্ট করে মাদ্রাজে। তো তখন আমি এই গানটা শোনানোর পরে মিঠুনদারও দেখলাম এই গানটা এত ভালো লাগলো, এবং মিঠুনদা আমাকে ভাগ্য দেবতা একটা ছবির গান মিঠুনদার লিপসে হয়ে গেছে, সাথে সাথে আবার একজন হিরো বম্বের কি করতে পারে, সাথে সাথে আবার একটা HMVর প্রায় 3 ঘন্টার মধ্যে আমি একটা চিঠি পেয়ে গেলাম HMVর, যে ওই গানটা, কিন্তু গান তো শুট হয়ে গেছে, কিন্তু পরে আমি ফিল্মের একটা অডিও ট্র্যাক থাকে, ওইটার উপরে আমি একটা স্টুডিওতে গাইলাম। আচ্ছা, এই আমাদের স্টুডিওর প্রোডিউসার থেকে শুরু করে অল ক্যামেরা পার্সন এবং আমাদের পিসিআর যারা আছেন, এমন আমার পাথর তো নয়, 2 লাইন হলো শোনাবো না আমরা, কি এখনই গাইতে না পরে গাইবো? ছেড়ে দিলাম, আপনি যখন, আচ্ছা শিওর, প্রেমের আলাপ ছিল, আমি অন্য প্রসঙ্গে যেতে চাচ্ছি না। দাদা ওভারঅলি বলেন একটা হিউম্যান সাইকোলজি, অনেক মানুষের যেহেতু প্রেমের গানের একটা সিদ্ধহস্ত শিল্পীকে আমরা কাছে পেয়েছি, একটু বলতে চাই যে বিয়ের পরে আসলে কাপল বা কোনো পুরুষ কোন কোন গল্পগুলো আর বলতে চায় না বা বলতে পারে না, পার্সোনালি আমি ওভারঅলি শুনতে চাই। না, আমি অ্যাকচুয়ালি বলি, আমার মনে হয় বিয়ের রাতে বা বিয়ের আগে যদি মেয়ের সাথে পরিচয় থাকে, আগে যদি কোনো এফআইআর থাকে, সেটা বলে ফেলা উচিত। আচ্ছা, আপনি পাবলিকলি বিয়ের পরে ধর কোনো পুরুষ আসলে কোন কোন গল্পগুলো অ্যাভয়েড করতে চায়, যে না ক্লাস ফ্রেন্ড বা কোনো পুরনো ফ্রেন্ডসি, আপনার কাছে কি মনে হয় ছেলেদের সাইকোলজি কেমন? অ্যাকচুয়ালি কিছু ছেলেরা আছে খুব স্ট্রেট ফরওয়ার্ড,
আর আমার 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 যেটা মনে হয় যে মেয়েদের সাইকোলজি কি, আমার যেটা মনে হয় এটা হচ্ছে যে যে কোনো একটা সিম্পল ব্যাপারও যদি তার কাছে লুকানো হয় সেটা তার কাছে খুব এফেক্ট করে। এটা কিন্তু খুবই সিম্পল। আবার অনেক কঠিন ব্যাপার যদি বলে দেয়, হ্যাঁ বলে দেয়, সেটাও কিন্তু ভালো। মানে সে হয়তো অতটা রিঅ্যাক্ট করলো না, কিন্তু এটা কিন্তু ইজ এ ফর্মুলা, মানে মিথ্যা কিছু বলা যায় না। আমরা এই প্রেমের তত্ত্বে আরেকটু ফিরবো, ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, বুঝতে পারছেন গান এবং আলাপটা হচ্ছে প্রেমের। খুব শিগগিরই পিছিয়ে সুব্রতাকে নিয়ে সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার এটি নিউজ ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক এবং আজকে কথা বলছি, গান শুনছি, আড্ডা দিচ্ছি এদেশের রোমান্টিক গানের সিদ্ধহস্ত, এদেশের রোমান্টিক গানের জাদুকর শিল্পী শুভ্রদেবের সঙ্গে। দাদা, এবার একটু আসি যে মিউজিক ভিডিও বা চমৎকার একটা ভিডিও দেখলাম আমরা কথা বলতে বলতে ব্রেকের আগে, দৃশ্যায়নের বিষয়টা আপনার কাছে কি মনে হয়? যে আগে যেমন আমি জানি এদেশে মিউজিক ভিডিওর চলটাই আপনার হাত দিয়ে প্রথম, সেই গল্প প্রধান সেই 91। সো যদি ধরি যে গান যখন ভাবনার মধ্যে ছিল, তখন এক এক মানুষ এক এক রকমভাবে তার ইমাজিন করতো। আপনার এই মন আমার পাথর তো না বা হ্যামিলনের বাঁশিওয়ালা তার মতো করে হয়তো তার প্রেমিককে ভাবছে, কিন্তু এই যে ভিডিও দিয়ে একটা ছবির গল্পভাবে ভাবনাটাকে আটকে দিলেন, বা এটা তো সময়ের একটা দাবিও, আপনার কাছে কি মনে হয় সেই 91 থেকে শুরু করেছিলেন এবং আজকে এটা অবধারিত একটা, যে গান ভিডিও ছাড়া সেটা শুনছে না, এই জেনারেশনের গান কেমন মনে হয়? এবং আমি যেটা বলবো প্রথমেই, যে আমাদের পুরো পৃথিবীর যা শিল্পী আছে তারা প্রথমেই একজনের কাছে ঋণী, সে হচ্ছে মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনের ভিডিওগুলো একটা মুভির থেকেও বেশি। তো যেহেতু আমি মাইকেল জ্যাকসনের একটা পাগল ভক্ত ছিলাম, আমি তাকে মিট করেছিলাম। দেন পিটার গ্যাব্রিয়েলের নাম বলবো, হলিউডের। অ্যান্ড এই সাবকন্টিনেন্টে হচ্ছে কেন ঘোষ। আমি বলি মিউজিক ইন্ডিয়া, যে ভিডিওটা মনে আছে মিউজিক ইন্ডিয়া, এই যে মিউজিক ইন্ডিয়া যে ভিডিওটা, মিউজিক ইন্ডিয়ার ভিডিও দিয়ে কিন্তু কেন ঘোষ প্রুভ দ্যাট। এবং আমি যখন পেপসি শ্যুট করতে যাই, তখন প্রহ্লাদ কাক্কার আমার ডিরেক্টর বলেছিল যে ভিডিও ও আমাদের জুনিয়র, ও ভালো ভিডিও বানায়, কেন ঘোষ। কেন ঘোষ কিন্তু মিউজিক ইন্ডিয়া দিয়ে তখন একটা রিভলিউশন। আর আমার নিজের কথা বলবো না, আমি শেষ চিঠি দিয়ে শুরু করেছিলাম, স্টকহোমে শুটিং করেছিলাম, এবং পরবর্তীকালে কিন্তু আমি চম্পাবতী করলাম, কানি সুবর্ণা যেটা ফার্স্ট, যেটা তোমরাই কাভার টাভার করলে, অ্যান্ড ইন্দোনেশিয়া বালিতেও করলাম গিয়ে শুটিং। বাট থিং ইজ দ্যাট, যেটা প্রশ্ন, যেটা এখন দেখা যাচ্ছে একটা অর্ডিনারি গান ও ভিডিওর কল্যাণে কিন্তু অনেক দূর চলে যাচ্ছে। কত দূর যাচ্ছে, এটা কয় মাইল? না, আমি 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 নেক্সট যে পয়েন্টটাতে আসছি, এখন আমাকে একজন একটা খুব সুন্দর একটা যুক্তি দিল, বললো যে দেখেন দাদা, মাইকেল জ্যাকসন ওয়ার্ল্ডে চিনে সবাই, বা হলিউডের একটা স্টার, তার একটা ভিডিও হয়ে যাচ্ছে 6 কোটি ভিউয়ার্স, কিন্তু আমাদের দেশের আমাদের সিঙ্গারদের ইন্টারন্যাশনাল কেউই চিনে না ওরকম। কীভাবে 1 কোটি হয়? মানে পারমিউটেশন কম্বিনেশন করলে এটা কিন্তু মিলবে না। যেমন আমি একটা সত্যি কথা বলি, আমার সিলেটি মাইয়া প্রথম 10 বছর আগে 1 লাখ ভিউয়ার্স হয়েছে, 1 লক্ষ। আমরা কিন্তু কোনো বুস্ট আপ করি না, কিছু করি 10 বছর আগে, সেটা বুস্ট আপ ছাড়া, বুস্ট আপ কালচারটাই তো ছিল না। তো এখন ঘটনা হচ্ছে কি, এই ব্যাপারটা আমি খুব কনফিউজড। আচ্ছা, যে আসলেও কি একটা ভিডিও দর্শক প্রিয়তার জন্য বা তার কোয়ালিটি বা গানের জন্য, বা ওইভাবে আমরা গানকে কিন্তু যাচাই করতে পারবো না, কাস্টমাইজ ভিউ দেখানো, গানের মান কিন্তু আমরা যাচাই করতে পারবো না। ইজ এ ভাইটাল পয়েন্ট। গানের মান কিন্তু অন্য জিনিস, ভিউয়ার্স দিয়ে কিন্তু হবে না, সত্যি কথা সেটাই। মানে যদি আপনার কতগুলো গান, আপনি হয়তো রাস্তায় হেঁটে গেছেন, ছেলে পেলে হয়তো কোনো মেয়েকে দেখে বা তার প্রেমিকাকে নিয়ে হয়তো গান গেছে, গুনগুন করেছে, গুনগুনিয়ে ছেলেপেলেদের গান গাওয়া কি এখনকার গানের শিল্পীদের গান ওঠে কিনা আপনার কাছে কি মনে হয়? মানে এই যে গানটা একেবারে মুখে মুখে মুখরোচক হয়ে ওঠার,
মুখে মুখে খুব ডিফিকাল্ট। যেমন আমি লাস্ট একটা শুটিং করলাম একটা টেলিভিশন চ্যানেলে, তো সেখানে খুব ইন্টারেস্টিং সব পলিটিক্যাল নেত্রীরা ছিল এখানে আচ্ছা। মেইনলি। সেইখানে আমি গান গাওয়ার সময় এক পার্টি বলছে হ্যাঁ মিলন, হ্যাঁ মিলন, এক পার্টি বলছে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া, আবার স্টেজ থেকে বলছে যে যে বাসি ভেঙে গেছে। তো আমি অবাক হয়ে গেলাম। একটার পর একটা প্লেলিস্ট তৈরি হয়েই থাকে আর কি। হ্যাঁ, যাক, আমাদের প্লেলিস্টটা একটু আমরা 2 লাইন শুনে শুনে ফেলতে চাই, এটা খুব আচ্ছা, ঠিক হাই আছে। ডিমান্ড। এবং আমি এটা আহমেদ রিজভী লেখা এবং প্রণব দার সুর। এটা মানে এত শ্রোতা প্রিয় হবে আমি ভাবিনি। এই গানটা একটু বলে নেই। গানটা প্রথম দিন অলিওয়াটে রেকর্ডিং হয়, তো হওয়ার পরে আমারও গান গাওয়ার পরে আমারও পছন্দ হলো না, প্রণব দারও না। না, নেক্সট দিন আমি বললাম প্রণব দা 4টার সময় ভোকাল নেই, আগের দিন 10টার সময়, 4টার সময় আজমবাবু ওয়াজ রেকর্ডিস্ট। তো আর আমি খুব লাকি যে আমার মিউজিশিয়ান, এটা কিন্তু কিবোর্ড বাজিয়েছিল মানাম, গিটার বাজে সেলিম হায়দার ভাই, তো আমার সব সময় পিয়ারু খান। আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং হচ্ছে মানাম আমার 90% গানে কিবোর্ড বাজিয়েছে। এবং আজকে আমরা জি বাংলা যাদের দেখি এরা বিখ্যাত, বাবুয়াদা, এরা শওকত ভাই, ইভেন অনেক বড় বড় মিউজিশিয়ানরা আমার সাথে কাজ করছে, এরকম লাকি। যাই হোক, পরদিন 4টার সময় আবার ভোকাল দেয়, তখন গিয়ে ফাইনাল। আচ্ছা আমি করি তাহলে। হে মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, এ হৃদয়ে তোমাকে খুঁজবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। মানে কেউ যদি ধরেন প্রেম বিরোধী হয়ে থাকে, এই গান শোনার পর তার দিয়ে একটা প্রেম করতে হবে। যাই হোক, একটু শুনতে চাই, যদি প্রণব দার কথা, আপনার সাথে দীর্ঘদিনের একটা জুটি এবং দাদা নেই, সঙ্গীত পরিচালক শিল্পী যখন গান নিয়ে বসতেন বা ভাবতেন, তখন নিশ্চয়ই আপনার একটা সাইকোলজি ভেবেই করতেন যে এখনকার টার্ম যাচ্ছে এমন, বা আসলে গানের আগের সিটিংগুলো তখন কেমন হতো? আমি ঠিক বলি, খুব ইন্টারেস্টিং, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমার মনে আছে আমার যখন যে বাসি হয় ভেঙে গেছে, তখন হাবলু ভাই ওয়াজ মিউজিক ডিরেক্টর, প্রণব দা টোটাল মিউজিকটা অ্যারেঞ্জ করেছেন। তখন প্রণব দা আমার বললো যে আর শুভ্র, আমি কিন্তু কিছু গান করেছি, তখন এই ছোঁয়া অ্যালবামটা করি, আমি তোমারই চোখে দু চোখ। আচ্ছা আচ্ছা। তখন প্রডিউসার আমাকে বললেন যে বাদল ভাই ছিল সারগামের, আমি বললাম না, গানগুলো অনেক ভালো, আমি কিন্তু খুব স্ট্রিক্ট থাকতাম, আমাকে কয়জন মিউজিক ডাইরেক্টর, আমি বললাম না, প্রণব দাই কাজ করে। এই প্রণব দার এই শুরু হয়। এবং পরবর্তীকালে প্রণব দার সাথে আমার যেটা ছিল, আমার মনে আছে শেষ চিঠি গানটা, প্রণব দা খুব সুন্দর হাতের লেখা ছিল, দেখেছি আমি। হ্যাঁ, এবং প্রণব দা মানে গীতিকারকে একেবারে এই ফোন করে এক্ষুনি আসো, রেকর্ডিস্টকে ঠিক 10টায় চলে আসবা, এই যে জিনিসগুলো। প্রণব দা শেষ চিঠি গানটা আমাকে পাঠানোর পরে আমি বললাম দাদা আমরা আরেকটু বসে, এই টাইপের ছিল যে এটা যদি এই ধরনের একটু দাদা এনভায়রনমেন্ট চিন্তা করে যদি হয়, ওই যে দাদা পঙ্কজ উদাসের একটা গান, ওই রকম একটা মুড, ওই রকম একটা ভিডিও। তো দাদা বললে হ্যাঁ শুভ্র, কথাটা কিন্তু এই যে, এবং প্রণব দা ক্যাসেটে করে গান পাঠানোর পরে আবার আমি বাসায় যেতাম, আবার আমরা বসতাম, অথবা প্রণব দা আমার বাসায় আসতেন, এই যে সিটিংয়ের পর সিটিং, এই জিনিসগুলো এখন। গানটা রেকর্ড হওয়ার পর কাকে শোনালেন প্রথম? আমার মামা, অ্যাকচুয়ালি সুজয় শ্যাম, ম্যাক্সিমাম গান আমার মামাই শুনতেন প্রথম। মামার কমেন্ট একটা বিশাল ব্যাপার ছিল, সেটা তো গানের গুণগত মানের কমেন্টের জন্য। আমার কিছু বন্ধু বান্ধব ছিল, আমরা একসাথে পল্লবীতে অনেকে থাকতাম। আচ্ছা। এখন আমেরিকায় থাকে, ছিলাম, ও খুব গান ভালো বুঝতো। কোনো প্রিয় কোনো মুখ, প্রিয় কোনো নারী, ওই ধরনের অ্যাকচুয়ালি বলেন না, বৌদি শুনুক, অসুবিধা কি? না,
আমি একদম অনেস্টলি বলি, হ্যাঁ, আমার আসলে আমার বেড়ে ওঠা সব কিছুই মানে একটা ইন্সপিরেশনের জায়গা তো থাকে, শুনি তো গল্পে উপন্যাসে থাকে, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে উল্টা, সত্যি কথা বলি। আমার হচ্ছে গান রেকর্ডিং এর পরে আমি কখন মাছ ধরতে যাব, কখন ক্রিকেট খেলা দেখব, এইসব নিয়ে ব্যস্ত থাকতাম বেশি। কারণ আমার অধিকাংশ সময় প্রত্যেকটা ফ্রাইডে কেটে গেছে মাছ ধরতে। ভোরবেলা আমি আমার ফ্রেন্ডরা খোকন ভাই মিলে মাছ ধরতে চলে যেতাম। আচ্ছা, কারণ আমার আগের রাতে ঘুম হতো না। কোনোদিন যদি রিয়াজ, রাজ্জাক ভাই এদের যদি তুমি ইন্টারভিউ নাও, জি, রাজ্জাক ভাই আমাকে ভোর 6টার সময় ল্যান্ড ফোনে, শুভ্র নামাজ পড়ে কিন্তু বসে আছি, তুমি এখনো নিয়ে যাচ্ছ না, এরকম। যাদের মাছ ধরা এখন আমার কমে গেছে। যেমন ক্রিকেটের, সত্যি কথা বলি, ক্রিকেটে আমি অনেক দেশে গল্প শেষ হবে না, শারজাতে সেই গেছি, ইন্ডিয়াতে খেলা দেখতে, তারপর ওই ওয়েস্ট ইন্ডিজের খেলা রাতে শুরু হয়। অ্যাকচুয়ালি হয় কি, মানুষ যখন, তারপরে আমার সাবজেক্ট ছিল বায়োকেমিস্ট্রি, সব কিছু মিলিয়ে হ্যাঁ, আমার যদি অফুরন্ত সময় থাকতো তাহলে হয়তো কয়েকজনকে, দুই একজনকে হয়তো গান শোনাতো। মানে এত ফেমের ব্যাপারটা এমন হয়ে গেছে আসলে, তেমন একটা স্পেশালি হয়তো না নজর দেওয়ার আমার, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, শিল্পীরা তো অনেকের হয়ে থাকে। আমি বলি আর্টস ফ্যাকাল্টি থেকে মেয়েরা অনেক সময় আমার ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে থাকতো, সেরকম হয়েছে আমার বাসার সেটা আমার কাছে আস্তে আস্তে খুব আমি কনসার্টে গিয়ে গান গাইছি, হয়তো সকাল থেকে ওয়েট করছি, হ্যামিলন টান দিলাম, দুজন অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ, তো এরকম আমি সবসময় একটা জিনিস মনে করতাম কি, এটা হচ্ছে ঈশ্বরের একটা দান, সত্যি কথা বলি। কারণ আমাকে মানুষ এত ভালোবাসা পেয়েছি মানুষের, এটা আমি বলে বোঝাতে পারবো না। আমি আয়ারল্যান্ডে ডাবলিনে গেলাম, একটা ছোট্ট প্রেম কাহিনী না ঠিক, ডাবলিনে আমি শো করতে গেলাম 91-এ, তো সেইখানে ম্যাক্সিমাম আইরিশ, এটা বাংলাদেশের ডিজাস্টার ফান্ড রেজিং ছিল। আজকে সত্যি দুঃখের সাথে বলতে হয় যে আমাদের এই যে বন্যা, আমরা যে সময় কথা বলছি আমি খুবই অরিড এবং খুবই চিন্তিত। আমার মনে আছে 91-এ সেই ডিজাস্টার সাইক্লোন চিটংয়ের, আয়ারল্যান্ডে গেলাম ফান্ড রেজিং, আমরা তখন 35 লক্ষ টাকা তখনকার দিনে ফান্ডে দিয়েছিলাম মনে আছে। তো সেইখানে লিসা ম্যাকনেন, তার নাম আমি কখনো ভুলবো না, সেই মেয়ে পাগল হয়ে গেল, মানে পাগল হয়ে গেল, মানে আমার গান শুনে, এবং সে লন্ডনে আমাদের টিমকে ফলো করে আয়ারল্যান্ড থেকে লন্ডনে চলে এসেছিল আমার মনে আছে, এবং সে কোনোভাবেই যাবে না, মানে সে বাংলাদেশে আসবে আমাদের সাথে, সে আমার গান তার এত পছন্দ হয়েছে। আমার খুব মনে পড়ে, কেন সে আমাদের ল্যান্ডফোনে তখন অনেক এক্সপেন্সিভ ছিল, সে এক একটা চিঠি পাঠাতো প্রায় 7-8 পেজেস চিঠি, হ্যাঁ চিঠি। এবং হয় কি, এটা আমি জানি না, মেয়েদের একটা ব্যাপার আছে, ছেলেরা যতই সুন্দর হোক, হ্যান্ডসাম হোক, ছেলেদের যদি পার্সোনালিটি এরকম না থাকে, মেয়েরা কিন্তু পছন্দ করে। অনেক অনেক আনইমপ্রেসিভ ছিল, দেখা পার্সোনালিটির জন্য সে ইজ দ্য হিরো। অনেক কিছু শেখার আছে তো আমি কেন বলি, লিসা ম্যাকনেনকে আমি বুঝালাম ফিন্সবেরি পার্কে সেই হোটেলে, যে দেখো তুমি কিভাবে ফেরালেন না, সেই আমার টিমের যারা, এরা তো খুব মজা পাচ্ছে, তারা বলছে হ্যাঁ জানো, আমি তো তখন বাইরে ছিলাম মার্কেটিং, এসে আমি শুনলাম একটা মেয়ে লিসা ম্যাকনেন এসে, এর আগে ওরা বলেছে আমাদের তো কালচার হচ্ছে মেয়েকে নিয়ে ডিস্কোতে যাওয়া, ঘোরা, একসাথে হ্যাং আউট করা, সব অপোজিট বলছে বাঙালি কালচারে। তো আমি লিসা ম্যাকনেনকে বুঝালাম যে দেখো, তুমি আমার সাথে মনে করো এখানে থাকলাই, বা আমি তো 2 দিন পর চলে গেলাম, আমি বাপ মায়ের এক ছেলে, আমি তো তোমার সাথে একদিনে ওইরকম ইনভলভমেন্টও আসবে না। সে আরো কান্না শুরু করে দিল। তারপরে কি হ্যামিলনের বাসায় না, তারপরে সবাই, ওই যে আমাদের রুমি ভাই ছিলেন, রুমি ভাই, জিনাত বরকতুল্লাহ ছিলেন। পরের কোন গান রিলিজ ছিল তখন এই আমার শেষ চিঠি অ্যালবামটা বের, আমার শেষ চিঠি, ওটাই শেষ ছিল। আচ্ছা দাদা, একটা বিষয় একটু, আপনি যেটা অবতারণা করলেন যে চ্যারিটি বা ফান্ড রাইজিং এর ক্ষেত্রে আপনারা অনেক কাজ করেছেন আমি জানি, এবং এখন যে ক্রাইসিস মোমেন্টটা যাচ্ছে, বা শিল্পীদের প্রতি আসলে মানুষের আকাঙ্ক্ষাটা অনেক বেশি থাকে, নেতা নেত্রীদের কাছে তো একটা দাবির জায়গা থাকে, শিল্পীদের কাছেও। ইদানিংকালে এখন যে সিচুয়েশন, বন্যার্থদের নানান রকম গল্প, নানান দুঃখ দুর্দশা গল্প ফেসবুক বা বিভিন্ন নিউজ পেপারে বা এটি নিউজে বা বিভিন্ন পর্দায় দেখা যাচ্ছে, শিল্পীদের এই সহমর্মিতার জায়গাটায় কি কিছুটা ঘাটতি পড়ছে? আমরা চ্যারিটি কনসার্ট বা চ্যারিটি ফান্ড রাইজিং গত 5-7 বছরে খুব প্রবলভাবে প্রকটভাবে দেখছি না।
সেটা ওপেন এয়ার কনসার্ট তো একেবারে বন্ধ, শিল্পীরাও একটু মনে হয় একটু ইন্ট্রোভার্ট বা নিজেরা হয়তো অন্য অনেক সামাজিক সংগঠন করছে, কিন্তু শিল্পীরা এক্ষেত্রে আগে অনেক অনেকটা বেশি ছিল, আগে অনেক বেশি ছিল, অনেক। বাট আমরা মনে করি যে আমাদের যারা আগের যারা ছিলাম জি বা এখনো যারা অ্যাক্টিভ আছি জি তারা আসলে ডেফিনেটলি কিছু করা উচিত এবং করবেও। আমি আমার মনে হয় করবে। আরেকটা ব্যাপার বলি এখানে, মানে আমরা যদি ফিউচার চিন্তা করি, এখন আজকে বন্যা হলো, ফিউচারে কিন্তু আরও অনেক খারাপ একটা সময় আসার মানে আমার সাথে একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার একটা গ্রুপের কথা হয়েছিল। আচ্ছা। এবং তাদের একটা প্রজেক্ট ছিল, জি আনফর্চুনেটলি এটা কোনোভাবেই তারা টপ লেভেলে পৌঁছাতে পারে। সেটা হচ্ছে আমাদের এই যে সি লেভেল যে বেড়ে যাচ্ছে, তার সাথে 2030-র মধ্যে হয়তো বা বাংলাদেশে অনেক অংশ অর্থাৎ সামনে আরো ভয়াবহ রূপ পেতে পারে। সেইগুলার প্রোটেকশনের জন্য জি তারা একটা প্রজেক্ট করেছিল, আমার সাথে আলাপও করেছিল। আশা করি হয়তোবা আমি ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই হয়তোবা আমি এটা আমাদের স্পেশালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক কিছু ফিউচার চিন্তা করেন এবং উনার পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস এভরিবডি, আর্টিস্ট থেকে শুরু করে। তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশি ইঞ্জিনিয়াররা যেটা আমেরিকান ইঞ্জিনিয়ারদের সাথে মিলে একটা প্রজেক্ট তৈরি করেছে, যে এটা একজন সিনিয়র শিল্পী হিসেবে নিশ্চয়ই আপনি সেই উদ্যোগে অংশ নেবেন। শেষ মিনিটে আমি জাস্ট আপনার দর্শকদের উদ্দেশ্যে একটু যদি বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে বাংলাদেশকে ভালোবাসবেন, বাংলা গান ভালোবাসবেন। আর আজকে আমাদের প্রতিনিয়ত একটা না একটা সমস্যা থাকবেই, সমস্যা ছাড়া কিন্তু মানুষ নেই। এবং মানুষের পাশে দাঁড়ান, মানুষের জন্য। আমরা আসলে মুখে অনেক কথা বলি, কিন্তু আমরা এক্সিকিউশনে বা আমরা প্র্যাকটিক্যালি করতে পারি না বা করতে চাই না। আমাদের দেশের মানুষের মনে অনেক ভালোবাসা আছে, আপনারা যে যার যতটুকু সামর্থ্য থাকে মানুষের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ দাদা, অনেক কিছু শেয়ার করার জন্য। ছোট্ট পরিসরে আসলে অনেক গল্প বাকি থেকে যায়, নিশ্চয়ই কোনো পর্বে আবার শোনাবেন। প্রিয় দর্শক, আমি শেষ কথা এটাই বলতে চাই যে সামনে ঈদ উৎসব বা অনেক কিছুতেই হয়তো একটু বাড়াবাড়ি থাকে বা খরচেরও বিষয় থাকে, সেই খরচ থেকে কমিয়ে আজকে যে অবস্থায় উত্তরাঞ্চল সহ অনেক এলাকায় বন্যা কবলিত মানুষরা আপনার দিকে চেয়ে রয়েছে, আপনারা ভাবছেন হয়তো নেতা করবেন বা শিল্পী সংগঠন করবেন, আপনি আপনার কাজটা করুন না, আমি আমার কাজটা করি, তবে হয়তো তাদের পাশে দাঁড়ানো হবে, তবে হয়তো সেই কাজটি করা হবে যেটা মানুষের জন্য গানে গানে বলে গেছেন শিল্পীরা। আজকে এই কথাটি বলে শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো লাভ বক্সে নতুন কোনো অতিথির সাথে। সঙ্গে থাকুন।